আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বদলে যাওয়া সময়ের গল্প। গল্পটি তাহলে শুরু করি। কাঁচের ঝনঝন শব্দে সব নিস্তব্ধতা যেন এক মুহূর্তেই খান খান হয়ে গেল। তড়িঘড়ি ঘুম থেকে জেগে উঠলেন সত্যপ্রিয় বাবু। পাশে শুয়ে থাকা স্ত্রী মালার ঘুমও বিকট শব্দে ভেঙে গেছে। ঘুম ভেঙে দুজনেই কিছু বুঝতে না পেরে এর ওর মুখ চাওয়াচাই করছেন। তখন আবার ঝনঝন শব্দে কাঁচ ভাঙার শব্দ। এবারের শব্দটা বারান্দার ব্যালকনি থেকে এলো। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে জানলার ধারে ছুটে যান সত্যপ্রিয় বাবু। কিছুই দেখতে পান না। ব্যালকনির লাইটটা জেলে চশমাটা চোখে দিয়ে দরজাটা খুলে বারান্দায় বের হন। বাইরে বেরিয়ে দেখেন দুটো মোটর বাইক চেপে চারজন ছেলে দ্রুত পালিয়ে যাচ্ছে। ওদিকে শোবার ঘর সংলগ্ন ব্যালকনির কাঠের পাল্লার কাঁচগুলো শক্ত পাথর ছুঁড়ে ভাঙা হয়েছে। ডাইনিংয়ে বেরিয়ে দেখেন সেখানে জানালার কাঁচের পাল্লাও ভাঙা। মেঝেতে অসংখ্য কাঁচ ও পাথরের টুকরো পড়ে আছে। ভয়ে থরথর করে কেঁপে ওঠেন মালাদেবী। সোফায় বসে ডুকরে কেঁদে ওঠেন। কারা এমন করলো বলো তো? আমরা তো কারোর সাথে পাঁচে থাকি না, আমাদের তো কোনো শত্রু নেই। আমাদের বাড়িতে কেন এমন হামলা হলো? এদিক ওদিক তাকিয়ে ডাইনিং টেবিলের নিচে সাদা মতো একটা পাথর দেখতে পান সত্যপ্রিয় বাবু। টেবিলের তলা থেকে পাথরটা কুড়িয়ে দেখেন সেটার সঙ্গে একটা সাদা কাগজ দড়ি দিয়ে বাঁধা। পাথর থেকে কাগজটা খুলে দেখেন তাতে লেখা আছে, স্যার, বেশি বাড়াবাড়ি করবেন না, একদম মুখ খুলবেন না, চুপ করে থাকবেন। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এটা আপনার মুখ থেকে অনেকবার আমরা শুনেছি এবং শুনে তা শিখেও নিয়েছি। তাই আপনাকে ভালোভাবে বলছি, অতি বাড়াবাড়ি করবেন না। বিপদ হতে পারে। বিপদটা আপনারও হতে পারে, আবার আপনার ছেলে বাবানেরও হতে পারে। সাবধানে থাকবেন। চিঠিটা পড়ে গম্ভীরভাবে ডাইনিং টেবিলে বসে পড়েন তিনি। এ যে প্রকাশ্যে হুমকি! এখন বুঝতে পারছেন এটা কাদের কাজ। কিন্তু মাঝরাতে তার বাড়িতে হামলা, এটা একেবারেই অনভিপ্রেত। এরকম কিছু যে হতে পারে তা তিনি বিন্দুমাত্র আশা করেননি। হাজার হোক তিনি একজন শিক্ষক। এই মিরপুরে তিনি বিগত 20 বছর ধরে বসবাস করছেন, আর মিরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 22 বছর শিক্ষকতা করছেন। মিরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যখন তিনি গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন তখন তিনি 30 বছরের যুবক ছিলেন। এখানে পড়াতে এসে এখানকার ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের সঙ্গে একটা প্রাণের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। চারিদিকে সবুজ বেষ্টিত এই গ্রামকে মনে প্রাণে ভালোবেসে ফেলেন তিনি। তাই চাকরি পাওয়ার বছর 2 পর নতুন বাড়ি বানিয়ে পাকাপাকিভাবে এখানে বসবাস করতে আরম্ভ করেন। নিজেদের গ্রামের বাড়ি থেকে বাবা মাকে নিয়ে আসেন। বিয়ে করে মালাদেবী এই গ্রামে এসে তার সঙ্গে সংসার আরম্ভ করেন। একমাত্র ছেলে বাবানের জন্ম ও বেড়ে ওঠা সব এখানেই। ধীরে ধীরে এই গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে ওঠেন তিনি। বিপদে আপদে সকলের পরামর্শদাতা সত্যপ্রিয়বাবু হয়ে ওঠেন গ্রামের সত্য মাস্টার। গ্রামের দুটো প্রজন্মকে তিনি পড়িয়েছেন। এখন অনেক তৃতীয় প্রজন্মের ছাত্রছাত্রীরা একটা দুটো করে বিদ্যালয়ে আসছে। গ্রামের মানুষ প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। তবে ইদানিং তিনি দেখতে পাচ্ছেন যুগ বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। সমাজে শিক্ষকদের আর আগের মর্যাদা নেই। এক শ্রেণীর যুব সমাজ অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে নানা ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত। গ্রামের পরিবেশও এখন ধীরে ধীরে দূষিত হয়ে পড়েছে। দারিদ্রতা, বেকারত্ব, চাকরির অভাবে যুব সমাজ আজ বিপদগামী। পাড়ায় পাড়ায় গড়ে ওঠা কিছু ক্লাবে সংস্কৃতির চর্চা ছেড়ে দিয়ে মদ, জুয়া, তাসের অবাধ আড্ডা চলছে। দলদল যুবক অলসভাবে বসে সারা দিন মোবাইলের ভিতর নিজেকে আবদ্ধ রেখেছে। ইন্টারনেটের রঙিন জগৎ আজ সকলেরই প্রায় করায়ত্ত। গঠনমূলক কাজ করার পরিবর্তে সারা দিন ফোন নিয়ে গেম খেলা, নানা ধরনের আপত্তিজনক ভিডিও দেখা,
বিভিন্ন ধরনের অনলাইন জুয়ার নেশায় যুব সমাজ ডুবে রয়েছে। এই বিপন্ন যুব সমাজ কাউকেই মানে না। বাড়িতে বাবা মা বা কোনো গুরুজন কারোর কথাই শোনে না। আর এদের মাথার উপর কোনো না কোনো রাজনৈতিক দলের দাদা দিদির স্নেহের হাত আছে। তাই এরা কাউকে পরোয়া করে না। এই রকম বিপথগামী কুলাঙ্গার কিছু যুবকের সঙ্গে হঠাৎই সত্যপ্রিয় বাবুর সামনাসামনি টক্কর লাগে। সেদিন কলকাতায় বাবানের সঙ্গে দেখা করে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল তাঁর। রাত ৮টার ট্রেনে নেমে সাইকেল চালিয়ে মিরপুরে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি ৯:15 বেজে গিয়েছিল। বিকেলে ঝড় বৃষ্টি হওয়ার দরুন ইলেকট্রিক ছিল না। পাড়ার ক্লাব ঘরের পাশ দিয়ে আসার সময় হঠাৎই একটা মেয়ের কান্নার আওয়াজ পান তিনি। সাইকেল থেকে নেমে এদিক ওদিক দেখেন। চারিদিকে টর্চের আলো ফেলতেই দেখতে পান সামনের বটগাছের কাছে একটা মেয়েকে ধরে দুজন টানাটানি করছে। একজন মেয়েটার মুখ ওড়ি ওড়না দিয়ে বেঁধে দিচ্ছে, অন্যজন মেয়েটাকে জোর করে ধরে কোলে তোলার চেষ্টা করছে। দেখেই সাইকেল ফেলে দৌড়ে যান তিনি। এই তোরা কারা, কি করছিস, কি করছিস? তার চিৎকারে হতভম্ব দুইজন যুবক মেয়েটাকে ছেড়ে দিয়ে দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। টর্চের আলোয় আবছাভাবে সত্যপ্রিয়বাবু তাদের চেহারা দেখতে পান। তিনি ছুটে গিয়ে মেয়েটার মুখের বাঁধন খুলে দেখেন এ তো কল্পনা, সমরেশবাবুর মেয়ে। কল্পনা কেঁদে বলে, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে আটকে আমার সঙ্গে অসভ্যতা করছিল। দাদার জ্বর হওয়ায় আজ দাদা টিউশনি থেকে নিতে আসতে পারেনি। আমি একাই বাড়ি ফিরে যাচ্ছিলাম। এখানে ওরা আমাকে... কল্পনাকে সাথে করে সমরেশবাবুর বাড়িতে যান তিনি। কল্পনা গিয়ে তার বাবা দাদা ও স্যারের কাছে ছেলে দুটোর নাম বলে। ছেলে দুটো পাশের গাঁয়ের উঠতি মস্তান, সাথে স্থানীয় রাজনৈতিক নেতা দাদার ডান হাত, আদরের ভাই। ছেলে দুটোর পরিচয় পেয়ে সমরেশবাবু চুপ করে যান। সত্যপ্রিয়বাবু বলেন, চলুন থানায় কমপ্লেন করি। আমাদের গ্রামের মা মেয়ের সম্মানের সাথে আমরা কোনো আপোষ করব না। কিন্তু সমরেশবাবু সাফ বলে দেন, এই বিষয়টিকে আর বাড়াবেন না স্যার, আমাদের মেয়ের সম্মান নষ্ট হবে। আপনার পায়ে পড়ি, আপনি চুপ করে যান। কিন্তু সমরেশবাবু চুপ করে থাকলে ওরা আরও পেয়ে বসবে। আমাদের সবার এ বিষয়ে প্রতিবাদ করা দরকার। কাল সকালেই চলুন যাই পুলিশের কাছে, দরকার পড়লে ওই নেতা দাদার কাছেও যাব। সমরেশবাবু একই কথা বলতে থাকেন, চেপে যান স্যার, কেউ কিছুই করবে না। মাঝখান থেকে আমার মেয়েটা বদনাম হবে। ওদের কিচ্ছু হবে না, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। অসহায় পিতার মুখের দিকে তাকিয়ে তিনি কিছু করতে পারেননি। তবে কোথাও কোনো কল্পনার নাম না দিয়ে শিক্ষক হিসেবে নিজের সেদিনের বাস্তব তিক্ত অভিজ্ঞতা শীর্ষক একটি লেখা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেটি ক্রমেই ভাইরাল হয়ে যায়। আজকের আক্রমণ হয়তো তারই প্রতিক্রিয়া। এইসব চিন্তাভাবনা করতে করতে সকাল হয়ে যায়। প্রতিবেশীরা সব এক এক করে আসতে থাকে। ধীরে ধীরে ঘটনার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সত্যপ্রিয় বাবুর প্রাক্তন ও বর্তমান ছাত্ররা দলে দলে আসতে আরম্ভ করে। তারাই পুলিশে খবর দেয়। বেলা 10টার দিকে পুলিশ আসে। পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করেন, স্যার কারা এ কাজ করলো? আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? আপনার কি কাউকে সন্দেহ হয়? কারোর সঙ্গে কি আপনার শত্রুতা আছে? পুলিশের উত্তরে নীরব হয়ে থাকেন সত্যপ্রিয়বাবু। ঠিক কী উত্তর দেবেন খুঁজে পান না তিনি। একদিকে নিজের আদর্শ তাঁকেই ব্যঙ্গ বিদ্রূপ করে, অন্যদিকে অসহায় কল্পনা ও বাবানের মুখটা ভেসে ওঠে। কল্পনার বাবার মতো তিনিও তো একজন পিতা। এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। তাই নীতি আর আদর্শের এই লড়াইয়ে সত্য মাস্টার হেরে যান। জিতে যায় একজন ভীরু পিতা, আর উল্লাসে নৃত্য করে সমাজ বিরোধীরা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মিঠু রায় চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।